নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কয়লা পাচারের টাকা সরাসরি নাকি দেশের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যায়, সেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার হাত ধরে এই ধরনের একটা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, এবং তার সপক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে তেমন কথা বলছেন তিনি। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে সারা দেশের কাছে কিন্তু একটা নতুন চালচিত্র, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র হয়তো এমন নেত্রী যিনি সরাসরি চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করছেন, এবং তিনি বলছেন তার যথেষ্ট প্রমাণও রয়েছে, এবং সেই প্রমাণযুক্ত একটা পেন ড্রাইভ তার কাছে রয়েছে। যদি তাকে বেশি ঘাটানো হয় তাহলে তিনি সেই পেন ড্রাইভটা পাবলিক করে দেবেন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। পশ্চিমবঙ্গে একদম দুটো মেরুর দুটো লড়াই হচ্ছে গত 2019 সালের লোকসভা নির্বাচন থেকেই। সেটা সংখ্যার বিচার বলছে, সেটাকে নিয়ে অন্য কোনো কথা জায়গায় যাওয়ার জায়গা নেই। একদম ইলেকট্রাল পলিটিক্সের সংখ্যার বিচারে এই মুহূর্তে 2019-এর নির্বাচন, 2021-এর নির্বাচন কিংবা 2024-এর নির্বাচনে একদম দুই মুখী লড়াই হয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তেও সেই লড়াইটাই অব্যাহত থাকবে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ভাবনা। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলেন সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কোন মিডিয়া নিউজ চ্যানেলে আপনারা দেখবেন না যে এই এপিসোডটাকে সম্পূর্ণ অমিট করে দিয়ে তারা নিউজ করতে পারছে। আমরা অন্তত গতকাল থেকে যেভাবে নিউজ চ্যানেল ফলো করছি, ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো প্রত্যেকটাতে একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেন জায়গায় একদম প্রতিষ্ঠিত আছেন। গত পরশুদিন থেকে এটা হচ্ছে, যখন থেকে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি রেড করতে এলো, সেই সময় থেকে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী চলে গেলেন বাড়িতে, নথি নিয়ে বেরিয়ে এলেন, এবং তার পরবর্তীতে তিনি তার বক্তব্য রাখলেন, এবং ফাইল, যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল ছিল সেগুলোকে তিনি জাপটে জড়িয়ে ধরে থেকে তিনি সরাসরি বক্তব্য রাখলেন প্রেসকে উদ্দেশ্য করে। এবং তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন যে আপনারা তামাম যে গদি মিডিয়া গুলো দেখেন, সেগুলোতেও আপনারা সরাসরি গিয়ে দেখুন চ্যানেল পাল্টে, সেখানেও দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বনাম ইডি এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা আলোচনা চলছে। এবং 2026-এর নির্বাচনটা এতটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না যতটা গত 48 ঘন্টায় হয়ে গিয়েছে। এবং এই সামগ্রিক ঘটনার পেছনে কিন্তু যিনি রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন অমিত শাহ এসেছিলেন পশ্চিমবঙ্গে বছরের শেষ 3টে দিন, 2025 সালের শেষ 3 দিন তিনি ছিলেন, কিন্তু তখনও এত খবরের শিরোনামে কিন্তু ঘটনাটা উঠে আসেনি যতটা এই মুহূর্তে গত 48 ঘন্টা সারা দেশের কাছে খবরের শিরোনামে উঠে এসেছে। এবং মুখ্যমন্ত্রী যা যা করছেন, পর পর ব্যাক টু ব্যাক যা যা কাজ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং তিনি যা বলছেন যে আমাকে যদি কোনোভাবে এই মুহূর্তে আটকানোর চেষ্টা করা হয় এবং সেটা ভুল পদ্ধতিতে, তাহলে কিন্তু আমার কাছেও পেন ড্রাইভ আছে। কিসের পেন ড্রাইভ? মুখ্যমন্ত্রী এর আগেও যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন আমরা দেখতে পেয়েছিলাম একদম হাতে দুটো মাইক নিয়ে তিনি বলছিলেন যে কয়লা পাচারের টাকা অমিত শাহ নিয়েছে, তখন তিনি একটা ক্লু দিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি একদম স্টেজের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে জগন্নাথের মাধ্যমে তিনি ইঙ্গিত করে বলেন শুভেন্দু অধিকারী তার কাছে টাকা যায়, এবং তার পরবর্তীতে সেই টাকা যায় একদম সরাসরি অমিত শাহের কাছে, এবং তার যথেষ্ট প্রমাণ নাকি তার কাছে আছে, একটা পেন ড্রাইভ আছে তার কাছে। এই ধরনের অভিযোগ তিনি করেন এবং নেদারল্যান্ড প্রসঙ্গটা টেনে আনেন। নেদারল্যান্ডে বসে কি করছিলেন আমি না বললেও কুণালকে দিয়ে বলিয়ে দেবো, অর্থাৎ তার পার্টির স্পোক্স পার্সনকে দিয়ে তিনি বলিয়ে দেবেন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাল থেকেই, এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি স্টেপ নিয়েছেন এই বিষয়টা নিয়ে। প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের সংস্থা যিনি একদম মালিক, তার বাড়িতে ইডি রেড করে,
গত পরশুদিন, এবং পরশুদিন রেড করার পর তার বাড়িতে একই সাথে রেড করে। ইডি যখন রেড করে এই ধরনেরই একসাথে দুটো টিম আলাদাভাবে বা তিনটে টিম আলাদাভাবে চলে যায়, তারা একসাথে রেড করে যাতে কেউ কাউকে খবর দিতে না পারে। তো সেই রকম রেড হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে পৌঁছান, তার বাড়িতে পৌঁছান, তারপর তার অফিসে পৌঁছান, এবং সল্টলেকে যতক্ষণ ইডি ছিল ততক্ষণ পর্যন্ত তিনি 4 ঘন্টা সেখানে অপেক্ষা করেছেন। গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার পরবর্তীতে সেখান থেকেই নির্দেশ দেন যে সেই দিনই যেন প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের কাছে পৌঁছান এইটার বিরোধিতা করে। প্রাথমিকভাবে তিনি এইটা করলেন যখন তিনি কিন্তু সল্ট লেকে বসে। দ্বিতীয় দিন তিনি কি করলেন, নিজে রাস্তায় নামলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আলাদা কর্মসূচি ছিল। তিনি যেভাবে বাংলা জোড়ো যাত্রা একটা করছেন, একদম সামগ্রিক বাংলাটাকে নিয়ে বিভিন্ন জেলায় সেই জায়গাটা আবার জিতবে বাংলা, সেটার শিরোনাম তিনি দিয়েছেন, যেটা বারুইপুর থেকে শুরু করেছেন, আলিপুরদুয়ার, বীরভূম, বিভিন্ন জায়গায় তিনি করেছেন। সেই যাত্রাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন ঠাকুর বাড়িতে। তিনি তার মতন যাত্রা করতে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছিলেন, এবং সেখানে তিনি একদম প্রায় 8 থেকে 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি হাজরায় পৌঁছান। হাজরায় পৌঁছে একদম জনতাকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য রাখেন, এবং এই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটটাকে আরো বেশ খানিকটা নিজেদের পকেটস্থ করার যে জায়গাটা, সেটাও কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রী বারংবার এই মুহূর্তে একদম স্টেজ থেকে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রেখেছে যে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট কাটার জন্য হয়তো হুমায়ুন কবির একটা পার্টি তৈরি করেছেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু মুখ্যমন্ত্রী কোনো মতেই ছেড়ে দিতে চাইছে না। তৃণমূলের যে ভোট ব্যাংকটা পশ্চিমবঙ্গে ধরাই হয় যে তৃণমূল কংগ্রেস এবং এর আগে বাম সরকার, তারা 30% থেকে শুরু করেছিল, অর্থাৎ যারা সেকুলারিজমের উপর ভিত্তিতে করে সরকার তৈরি করে বা সেকুলারিজমের উপর ভিত্তি করে যাদের পার্টি লাইন চলে, সেই ধরনের পার্টিরা একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 30% ভোট পেয়ে তারা লড়াইটা শুরু করে। তো সেই জায়গাটাতে বিজেপির বেশ খানিকটা চাপের পরিস্থিতি, এবং একদিকে যখন হিন্দুদেরকে কাছে টানার চেষ্টা করছে, মতুয়াদেরকে কাছে টানার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার 2, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন রাজনৈতিক স্ট্র্যাটেজি কিন্তু তিনি করছেন, এবং তিনি বলছেন যে বিজেপি তাদেরকে ঠেকানোর জন্য একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি রয়েছেন, সেটা তার একটা ন্যারেটিভ তিনি ছড়িয়ে দিচ্ছেন। তাছাড়াও আমরা কি দেখতে পেলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দীপক অধিকারী অর্থাৎ দেব, সুপারস্টার দেব, তারা প্রত্যেকে এই বিষয়টা প্রচার করলেন যে প্রত্যেক ধর্মের মানুষজন, আপনারা যদি ভালোভাবে বক্তব্যগুলো শোনেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেক ধর্মের মানুষজন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেবও তাই বলেছেন যে প্রত্যেক ধর্মের মানুষজন বাংলাতে ভালোভাবে রয়েছে, এবং দিদি সেই জায়গাটা তৈরি করে রেখেছে। সেই বিষয়টাতে কিন্তু আলাদাভাবে স্ট্রেচ দেওয়া হচ্ছে, এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে যদি সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর ভিত্তিতে ভোট হয়, তাতেও যে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াইটাকে সাজাচ্ছে, সেটা তারা কাজের উন্নয়ন, কাজের বিভিন্ন প্রচার, সেগুলো যেমন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা তো আছেই। তার সঙ্গে নন্দীগ্রামে এই মুহূর্তে শুরু হয়েছে সেবাশ্রয় কেন্দ্র, সেটাও রয়েছে। সুতরাং সামগ্রিকভাবে একটা গুটি সাজানো চলছে, এবং আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের ফাউন্ডারের বাড়িতে ইডি রেড করলো, এটা যে কমপ্লিটলি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেইটাকে সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং তার সঙ্গে একটা হুমকি দিয়ে দেওয়া, অর্থাৎ বিজেপির স্টাইলে বিজেপির মতন করে পলিটিক্সটা করা, সেইটা কিন্তু কোথাও গিয়ে করে দিচ্ছেন। একদম দৌর্দণ্ড প্রতাপ ভাবে তিনি বক্তব্যটা রেখেছেন, এবং তিনি বলছেন যে কয়লা পাচারের যদি টাকা কারোর কাছে গিয়ে থাকে, সেটা সরাসরি শুভেন্দু অধিকারীর মাধ্যমে যায় অমিত শাহের কাছে। এবং আমরা তামাম নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে এই খবর চলছে যে অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি না শেষ পর্যন্ত এই যে পেন ড্রাইভের কথা মুখ্যমন্ত্রী বলছেন তা প্রকাশিত হবে কিনা, তবে প্রকাশিত না হলেও একটা জায়গা কিন্তু তৈরি হলো যে একদম চোখে চোখ রেখে লড়াই, এবং বিহারে ঠিক যতটা সহজে জিতে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেতৃত্বরা এবং নীতিশ কুমারের সরকার তৈরি হলো, সেটা হয়তো এতটা সহজ হবে না। আমরা জানি না কোন গোপন নথির কথা বলছেন, নেদারল্যান্ডে কিসের বক্তব্য তিনি রাখছেন, কি মিটিং হয়েছিল, কি করেছিলেন কে নেদারল্যান্ডে কি আমরা জানি না, তবে মুখ্যমন্ত্রীর এই কথাগুলো তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। গতকাল থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত
প্রত্যেকটা হিন্দি, ইংলিশ বিভিন্ন নিউজ চ্যানেলে এটাকে নিয়ে কিন্তু চর্চা চলছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।